শপথ নিলেন একাদশ সংসদে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা। কাল অমর একুশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল অষ্টম স্প্যান। দৃশ্যমান হল 1050 মিটার সেতু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ফারজানা তানি। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। সকাল 10:30টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে আওয়ামী লীগের 43 সংসদ সদস্য শপথ নেন, এরপর জাতীয় পার্টির সংসদ সদস্য, পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন শপথ নেন। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ে স্বাক্ষর খাতায় সই করে আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রম শুরু করেন। আজ শপথ নিলেন মোট 49 জন নারী সংসদ সদস্য। বিএনপির এমপিরা এখনও শপথ না নেয় তাদের জন্য নির্ধারিত একটি আসন এখনও শূন্য রয়েছে। চতুর্থ ধাপে 122টি উপজেলায় ভোট 31 মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 4 মার্চ। যাচাই বাছাই 6 মার্চ। প্রত্যাহারের শেষ দিন 13 মার্চ। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ এই তফসিল ঘোষণা করেন। এ সময় তিনি জানান 16টি জেলা সদরের কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হবে। উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন জায়গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিটি বিদ্যালয়ে মোট 7 পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। আর প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকরা নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। বরিশালে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের 907টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নড়াইলে 3টি উপজেলার 495টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশের প্রতিটি জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মহান 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সব প্রস্তুতি প্রায় শেষ। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন। এরই মধ্যে নিরাপত্তা প্রস্তুতি শেষ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে রাজধানীতে দায়িত্ব পালন করবেন 16,000 পুলিশ সদস্য। এছাড়া র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নির্দেশনা অনুযায়ী ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ নাগরিকদের পলাশী মোড় হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চানখারপুল হয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভাষা শহীদদের প্রতি সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারও প্রস্তুত করা হয়েছে। রাত 12টা 1 মিনিটে শুরু হবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এদিকে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় পুলিশের প্রায় 1200 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ান জানান, শহীদ মিনার ছাড়াও নগরীর যেসব জায়গায় ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে সেখানে নিরাপত্তা দেওয়া হবে। শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাগ নিয়ে প্রবেশ না করার অনুরোধও জানান তিনি। সম্ভাবনার আরও কাছে চলে গেল পদ্মা সেতু। আজ বসল অষ্টম স্প্যানটি। সকালে ক্রেনে করে 150 মিটার দীর্ঘ স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে বসানো হয়। স্প্যানটি বসায় পদ্মা সেতু জাজিরা প্রান্তে দৃশ্যমান হল একটানা 1050 মিটার। অভি ইসলামের রিপোর্ট। বুধবার সকালে একটি ক্রেন দিয়ে জাজিরা প্রান্তে নিয়ে আসা হয় 150 মিটার লম্বা স্প্যানটি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কাজে বিঘ্ন ঘটায় স্প্যানটি বসাতে সময় লাগে বেশি। সেতু প্রকল্পের পরিচালক জানান, জাজিরা প্রান্তে সেতুর 35 ও 36 নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি। এদিকে সেতুর কাজ এগিয়ে যাওয়ায় উচ্ছ্বাসিত দুই নদী পারের মানুষ। ফরিদপুর থেকে এই সহজেই আমরা ঢাকা যেতে পারবো এবং আমাদের দাবি খুব শীঘ্রই এটা হলে ভালো হয়। আজকে অষ্টম স্পেন বসতেছে, যেটা দেখে অনেক ভালো লাগলো। কাজটা আরেকটু দ্রুত হলে আমাদের জন্য ভালো হবে 21টা জেলার দিকে। পদ্মা সেতুকে জাজিরা ও মাওয়া দুই প্রান্তে ভাগ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে মাওয়া প্রান্তে 1টি ও জাজিরা প্রান্তে 6টি স্প্যান বসানো হয়েছিল।
এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে স্প্যানের সংখ্যা এখন 7টি এবং পুরো সেতুতে স্প্যানের সংখ্যা 8টি। শুধু জাজিরা প্রান্তে 7টি স্প্যানের উপর ভর করে সেতুর একটানা 1050 মিটার এখন দৃশ্যমান। অভি ইসলাম, টিভি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগে আমূল পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক। গতরাতে মৌলভীবাজার আইনজীবী সমিতির নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, মামলা জট নিরসনে অতিরিক্ত জেলা জজ আদালত স্থাপন করা হবে। পাশাপাশি সরকারি আইনজীবীদের সম্মানী ভাতাও বাড়ানো হবে। বিচার ব্যবস্থায় ই জুডিশিয়াল পদ্ধতি চালুর লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত 5 শিক্ষার্থী সহ 6 জন। বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, দুপুরে বড়াই গ্রামে উপজেলার অটোমিল এলাকায় স্কুল ভ্যান, মোটরসাইকেল ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা স্কুল শিক্ষক আব্দুল বারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা আরেক শিক্ষক আবু জাফর ও স্কুল ভ্যানের 5 শিক্ষার্থী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। নিহত মোহাম্মদ জাফর আলম টেকনাফের নোয়াপাড়া মুচনি ক্যাম্পে এ ব্লকে থাকতেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে যশোরের শার্শায় কুচমোড়ায় কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, 2 মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এই মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যশোরের মনিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে বোন খুনের অভিযোগ উঠেছে। এছাড়াও কুমিল্লার হোমনায় বাড়ি থেকে ডেকে নিয়ে নাসির উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নোয়াখালীর চৌমুহনীতে প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের স্কুল পোশাক দেওয়া হয়েছে। সকালে চৌমুহনী পাবলিক হল মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব পোশাক বিতরণ করেন চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন। পরে আলোচনা সভায় শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এদিকে পিরোজপুর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে রহমান সহ অতিথিরা। কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ প্রক্রিয়াকে মাদক নির্মূলের সঠিক প্রয়াস হিসেবে দেখছেন না সেখানকার বিশিষ্টজনরা। তাদের মতে, আত্মসমর্পণ নয়, সীমান্ত সিল করে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রয়াসই মাদক নির্মূল করতে পারবে। তবে আত্মসমর্পণকে স্বাগত জানিয়েছেন অনেক সাধারণ মানুষ। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্য ও ছবিতে দেখুন অভি ইসলামের রিপোর্ট। সরকারের কঠোর দমন নীতি আর সাম্প্রতিক সময়ে একের পর এক ক্রসফায়ারের ঘটনার পর কক্সবাজারের ইয়াবা কারবারিরা আত্মসমর্পণের পথ বেছে নেয়। গত 16 ফেব্রুয়ারি 102 ইয়াবা কারবারি সরকারের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের এই ঘটনাকে মাইল ফলক হিসেবে দেখা হলেও কক্সবাজারের সচেতন মহল মনে করছে এটি ফলপ্রসূ পদক্ষেপ নয়। তাদের মতে, সীমান্ত সিল করা ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান সফল হবে না। স্বাগত জানাতে পারছি না, কারণ এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ইয়াবা ব্যবসায়ীরা আরো উৎসাহিত হবে। তারা মনে করে অপরাধ করিয়ে পার পাওয়া যায়। সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা দমন সম্ভব নয় বলে মানছেন কক্সবাজারের পুলিশ কর্মকর্তারাও। আমরা আশাবাদী যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহ সামাজিক আন্দোলন ছাড়া ইয়াবা বন্ধ করা যাবে না। সকলের সহযোগিতায় কক্সবাজারকে তথা বাংলাদেশকে ইয়াবা মুক্ত করতে চাই। তবে কক্সবাজারের সাধারণ মানুষ বিষয়টিকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। যদিও বাকি প্রভাবশালী ইয়াবা কারবারিদের ক্ষেত্রে কি হবে তা নিয়ে আছে নানান প্রশ্ন। ট্যাকেল দেওয়ার পরেও সীমান্ত থেকে যেভাবে পাচার হচ্ছে, এগুলি পাচার করা যদি গোড়া থেকে বন্ধ করে তাহলে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সীমান্তে বর্ডার দিয়ে মাদক কিভাবে ঢুকে, এটা প্রশাসনের আরো নজরদারি বাড়ানো উচিত। লোক দেখানো আয়োজন না করে রাষ্ট্র ও সরকার ইয়াবা নির্মূলে আন্তরিক হবে এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। অভি ইসলাম, টিভি। এরই সঙ্গে শেষ করছি জেলা সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শপথ নিলেন একাদশ সংসদে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। 4র্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা। কাল অমর একুশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং পদ্মা সেতু জাজিরা প্রান্তে বসল 8ম স্প্যান, দৃশ্যমান হল 1050 মিটার সেতু।
জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।